প্রিয় শিক্ষার্থী, আমরা আজ অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে দেখা। করোনার এই সময়টির মধ্যে বিশেষ করে যারা সেকেন্ড ইয়ারে আছো, সেকেন্ড ইয়ারে ভর্তি শেষ করেছে ইতিমধ্যেই, আমরা দেখতে পাচ্ছি যে আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সুন্দরভাবেই শেষ করতে পেরেছে। আমাদের বোধহয় আর বাকি নেই। কিন্তু তারপরও একটি কথা আছে, যেহেতু আমরা সামনাসামনি ক্লাস করতে পারিনি, অনেক কিছুই যেন না জানা রয়ে গিয়েছে। তোমাদের সবচেয়ে প্রথম যে বিষয়টা জানার দরকার ভালো করে, সেটি হচ্ছে তোমাদের যে সিলেবাসটা আছে, সিলেবাসটা খুব ভালো করে দেখা উচিত, বারবার দেখা উচিত। যেহেতু আগের বছরে পরীক্ষা হয়নি, তার জন্য তোমাদের পড়ার পরিধি কিন্তু বেড়ে গেল। যদি আগের বছরে পরীক্ষা হতো তাহলে তোমাদের পড়ার পরিধিটা কম থাকতো। সার্বিক দিক বিবেচনা করে আমাদের অনেক বেশি পড়তে হবে, আর সেই অনেক বেশি পড়ার জন্য আমরা কিন্তু ভয় পাবো না। ব্যাকরণে যা আছে ঠিক তাই তো থাকবে, তার তো আর পরিবর্তন ঘটার কথা নয়। হয়তো দুইটা সংজ্ঞা গত বছর আসলো, এই বছর না পড়লেও সেটা চলতো, কিন্তু এইগুলো তো আমরা পড়াচ্ছি। শুধু মাথায় রাখো, মাথায় রেখে সামনের দিকে যাও। যে কথাটি এখনো বলবো সেটি হচ্ছে আজকের তারিখটি, এবং এই তারিখটি তোমরা সবাই জানো। এই তারিখটি বিশেষ করে যারা বাঙালি, যাদের ভিতরে অন্তরের ভিতরে বাংলা ভাষা, বাংলাদেশ, বাংলা মা, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের পতাকা, সব কিছুর প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে, তারাই হয়তোবা আজকের দিনটা দেখার সাথে সাথেই মাথা নত করব। পাকিস্তানি শাসক গোষ্ঠী আসার পর থেকেই কি করেছিল আমরা জানি, কারোরই না জানার কথা নয়। সেই শাসক গোষ্ঠী যখন দেখল তাদের ঘাড়ে বাঘের থাবা পড়ে গিয়েছে, ঠিক তখন ছাড়ার পূর্ব মুহূর্তেই চিন্তা করল যে এ দেশটিকে বুদ্ধিজীবী শূন্য করে দিয়ে যাবে। যেমন করে 25শে মার্চ কাল রাত্রি, তেমনি ভাবে আরেকটি রাত ছিল 14 ডিসেম্বর। একেবারে আমাদের মুক্তির উষালগ্নে তারা এই কাজটি করল। তারা চাইল দেশটিকে বুদ্ধিজীবী শূন্য করে দিতে, এবং শুধু চাইল না, করেও দেখালো। কিন্তু বাঙালি যে বীরের জাতি, তারা কখনো মাথা নত করে থাকতে চায় না, মাথা নত করেও না। আমরা দেখেছি দেশ স্বাধীন হলো, দেশ চলছে, নতুন করে আবার সেই একটি সাম্প্রদায়িক শক্তি, একটি সাম্রাজ্যবাদী শক্তি নতুন করে তাদের আগ্রাসন শুরু করলো, এবং তাতে একটি রক্তাক্ত অন্ত দেখি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে, যিনি এই দেশের পিতা, জাতির পিতা, এই দেশের স্বপ্নদ্রষ্টা, তাকে হত্যা করা হলো। সেই ধারাবাহিকতায় চলল সেই 90 পর্যন্ত। এবং শুধু তাই নয়, যারা দেশকে রক্ষার কাজে হাত দিয়েছিল, যাদের দেশ রক্ষার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করবে সেই মর্মে যারা চাকরিতে যোগদান করেছিল, সেই সামরিক বাহিনী থেকে উঠে আসলো সামরিক জান্তারা। একটি করুণ কাল পার করা হলো 75-এর পর থেকে 90 পর্যন্ত।
সে সময় বলা হয়েছিল বাতাসে লাশের গন্ধ পাই। শুধু কি বাতাসে লাশের গন্ধ পেয়ে আমরা শেষ করেছি? না, আমরা দেখতে পাই জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকুন। সেই শকুনরা কারা? এই শকুনরাই ছিল ৭১-এর খুনি, ৭৫-এর খুনি, ৭৫ পরবর্তী ৯০ পর্যন্ত যারা দেশকে অস্থিতিশীল করে রেখেছিল তারা, এরাই ছিল পাকিস্তানি দোসর। ইতিহাস তো তাই বলে। সেই ইতিহাস কখনোই সত্যের পথ ছেড়ে অসত্যের পথকে ধারণ করে না, আর ইতিহাস অসত্যকে ধারণ করে না বিধায়ী সত্য মাথাচাড়া দিয়ে ওঠে। ৯০ পূর্ববর্তী ৭৫ পরবর্তী সময়ে কেউ কোনোদিন ভাবেনি আবার বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা আমরা বুক ফুলিয়ে বলতে পারবো, মুক্তিযোদ্ধারা বুক ফুলিয়ে রাস্তায় বেরোতে পারবে। বাংলার কথা বলতে গিয়ে আমরা কখনো লজ্জা পাব না, এমন চিন্তাটি আর আমাদের কোনোদিন করার মতো অবস্থা ছিল না। সব কিছুকেই গুড়িয়ে দিয়েছিল এক নায়কতন্ত্র। তখন আমাদের সমাজটিকে একেবারেই তাদের কুক্ষিগত করে ফেলেছিল। যেমন করে বুদ্ধিজীবী হত্যা করার পরই বঙ্গবন্ধু একটি দেশকে পেল প্রায় বুদ্ধিজীবীহীন। সেই দেশকে তিলে তিলে গড়ার স্বপ্ন দেখছিলেন, কিন্তু তখনই কৃত্রিমভাবে তাকে এবং তার সরকারকে, আমি সরকারের কথায় যাচ্ছি না, বিশেষ করে বঙ্গবন্ধুকে দেশ পরিচালনার ক্ষেত্রে ব্যর্থ প্রমাণিত করায় কৃত্রিম উপায়ে খাদ্য ঘাটতি করা হলো। এবং সেই যে খাদ্য সমস্যা, সেই সমস্যা একটি বড় সমস্যা ইস্যু দাঁড় করালো সারা বিশ্বের সামনে। আমরা এখন টেলিভিশন খুললেই প্রতিদিন বঙ্গবন্ধুর কিছু না কিছু বক্তব্য শুনতে পাই। সেখানে কোথাও দেখো তো যে বাংলার মানুষকে ভালোবাসা ছাড়া অন্য কিছু দিয়েছে কিনা, কখনো ভৎসনা দিয়েছে কিনা বঙ্গবন্ধু? দেয়নি। আমার মনে হয় দেওয়া উচিত ছিল। আর যদি ভৎসনা করত তাহলে কখনোই তিনি এভাবে মারা যেতেন না। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি কি করেছেন? বিশ্বাস করেছেন। কাকে বিশ্বাস করেছেন? বাঙালিকে বিশ্বাস করেছেন। বাঙালিকে বিশ্বাস করেছেন বিধায়ী তার মুখে আমরা তুমি ডাকটি শুনতে পাই। কোনো নেতা আমাদেরকে তুমি করে বলবে, সেই অধিকারটি তাদের জন্মায় না। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানতেন যে এরা তার ভাই, এরা তার আপনজন, এরা তার সংসারের লোক, ঘরের লোক। তার জন্য তিনি কখনো হয়তো বিশ্বাসই করেন নাই যে 15ই আগস্টের মতো একটি নির্মম ঘটনা ঘটতে পারে। আজকে এই 14ই ডিসেম্বরে দাঁড়িয়ে আমি 75-এর কথা বলছি, আর আজকে এই 14ই ডিসেম্বরে দাঁড়িয়ে আমি 2020-এর কথা বলছি। বলেছিলাম জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকুন। আজও আমরা দেখতে পাই ওরা কিন্তু থেমে নেই, ওরা আজও ভেঙে ফেলতে চায় আমাদের স্থপতিকে, আমাদের স্থাপত্য কলাকে। বাংলাকে কখনো ভাঙা যাবে না। বাংলা বলতে আমি এই পূর্ববঙ্গকে বলছি, যেহেতু বাংলা ভেঙে গিয়েছে,
পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ একসাথে ছিল, বঙ্গ ছিল, সেই বঙ্গ ভেঙে গিয়েছে। যখন বঙ্গভঙ্গ রোধ করা হলো প্রথম, আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর হাতে রাখি পরিয়ে এই দুই বাংলাকে এক করতে চেয়েছিলেন। সেই বঙ্গভঙ্গই হলো 47-এ নতুন রূপে, নতুনভাবে বাংলার বাঙালি একটি স্থান পেল। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সঠিকভাবেই বুঝতে পেরেছিল এক শকুনের হাত থেকে আরেক শকুনের হাতে পড়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অনেকেই বলে 52-এর ভাষা আন্দোলনে তার তেমন কোনো ভূমিকা ছিল না। সেই ভূমিকা জানতেন পাকিস্তানি শাসক গোষ্ঠী কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুরু থেকেই চিনেছিলেন যে তাদের পথের কাঁটা হতে পারে একমাত্র বঙ্গবন্ধু। তার জন্য লক্ষ্য করে দেখো তোমরা, আত্মজীবনী যদি পড়ো সেখানে তোমরা দেখতে পারবে যে 52-এর আগেই তাকে 24-25 মাস আগে তাকে বন্দি করে রাখা হয়েছিল কারাগারে। তারা বুঝতে পেরেছিল যে 48-এ যে একটা অসহিষ্ণু ভাব দেখা গিয়েছে বাঙালির ভিতরে, এই অসহিষ্ণু ভাবটি একটি গভীর আন্দোলনে যাবে এবং তার প্রেরণায় থাকবে কে? বঙ্গবন্ধু, সেদিনের শেখ মুজিব, ছাত্রনেতা শেখ মুজিব। আমরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট আছে সেই রিপোর্টে আমরা দেখতে পাই যে সেই 50 থেকে 52 পর্যন্ত বঙ্গবন্ধুকে যখন বন্দি করে রাখা হয়, সেই সময়টিতে কতবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যতবার তিনি হাসপাতালে গিয়েছেন ততবারই আমরা দেখতে পাই নতুন করে তিনি নতুন উদ্দীপনায় মানুষকে জাগিয়ে তুলেছেন। তিনি যে জেলেই গিয়েছেন সেই জেলেই আমরা দেখতে পাই যে তিনি তার সংগঠনের বিভিন্ন ছেলেদেরকে ডেকে এনে আন্দোলনকে বেগবান করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা সেই দিনটিকে স্মরণ করি, যে দিনটি বঙ্গবন্ধুর ডাকে বাংলা এক হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যখন তাদের হাতে লাঠিসোঁটা ছাড়া আর কিছুই ছিল না এবং তারা যুদ্ধ শেষে অস্ত্র জমা দেয়। বিজয়ের উল্লাসে তারা মেতে উঠবে 16 তারিখ, কিন্তু তার মধ্যে 14 তারিখ বেছে বেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ধরে এনেছেন বুদ্ধিজীবীদের। ধরে এনে তারা বধ্যভূমিতে নিয়ে গিয়ে হত্যা করে। সে এক নির্মম ইতিহাস, বাংলার ইতিহাসে রক্তের ইতিহাস। এই রক্তের দাগ কখনো মুছে যায় না। সেই রক্তের দাগ দিয়ে, সেই রক্ত দিয়ে আমরা একটি মানচিত্রকে তৈরি করেছি। সেই মানচিত্র আজ সূর্যের প্রখর রৌদ্রের মতো আমাদের সামনে পথ পথ করে উড়ে যাচ্ছে। আমরা জানি বাঙালি কখনো মাথা নত করে না, বাঙালি মাথা নত করবার নয়। আমরা একটু তাকাই আজকের দিনের বাংলাকে দেখি, যে বাংলা বুকে এখন পদ্মা সেতু দাঁড়িয়ে আছে, এশিয়ার 2য় বৃহত্তম সেতু দাঁড়িয়ে আছে। আমরা তৈরি করেছি, আমাদের নিজস্ব টাকায় সেটি তৈরি হয়েছে। পাশে কি আছে? পাশে আছে বঙ্গবন্ধু। প্রশ্ন থাকতে পারে পাশে কিভাবে বঙ্গবন্ধু রয়েছে? বঙ্গবন্ধুর চেতনা আছে বলেই বঙ্গবন্ধু কন্যা আজকে এই কাজটি করতে পেরেছেন।
বিশ্ব দরবার আমাদেরকে তো চোর সাব্যস্তই করে দিয়েছিল, কিন্তু পারেনি। এইটির কেসটি যদি বাংলাদেশে উঠত, তাহলে বাংলাদেশেরই কিছু কিছু এই যে দোসররা বলতো যে এই তো টাকা দিয়ে কিনে নিয়েছে কোর্টকে, কোর্ট রায় দিয়েছে। কিন্তু না, বিশ্ব দরবারে বাঙালি জাতি যে চোরের জাতি না, তা আবার প্রমাণিত করেছে। দেশ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ এগিয়ে যাচ্ছে। কিভাবে এগোচ্ছে? তারা এগিয়ে যাচ্ছে অর্থের দিক থেকে, প্রতিপত্তির দিক থেকে। চিন্তা করছে মধ্যম আয়ের দেশে পরিণত হবে, তারপরে উন্নত বিশ্বের একটি দেশের মতো দেশে পরিণত হবে বাংলাদেশ। কিন্তু ক্যামেরার পাশে যারা বসে আছো শিক্ষার্থী, এই মুহূর্তে তাদের অবস্থা কি? তোমাদের অবস্থা কি? তোমরা এক অশনি সংকেতের ভিতরে আছো। সেই সংকেতটা কি? যে তোমাদের কি হবে। শুধু তোমরা নও, আমাদেরও ঠিক একই ধারণা, আমাদের কি হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সবসময় প্রার্থনা করি, আমরা যারা আছি, বাঙালির যত বাঙালি আছে, বিশ্বের যত মানুষ আছে, সবাই যেন এই ভয়াবহ অবস্থা থেকে কাটিয়ে উঠতে পারে। অর্থনৈতিক দিক থেকে আমরা এখনো পিছিয়ে নেই। বিশ্ব যখন অর্থনীতি ভেঙে পড়েছে, বাংলাদেশের অর্থনীতি কিন্তু ভেঙে পড়েনি। বিশ্বের অনেক জায়গায়, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে, কিন্তু বাংলার মানুষ বোধহয় একদিনও না খেয়ে থাকেনি। এটি এগিয়ে যাওয়া। কিন্তু আমার যে প্রশ্নটি, আমাদের শিক্ষাটা কোথায় যাচ্ছে? তবুও তো আমরা চেষ্টা করছি অনলাইনে একটি ক্লাস নিতে। হয়তো এই ক্লাসটি আমি জুমে নিতে পারতাম, তাতে খুব বেশি লাভ হতো বলে আমার মনে হয় না। এই ক্লাসটি জুমে নেওয়ার সময় হয়তো দুই একটি প্রশ্ন আসতো, সেই প্রশ্নগুলো আসার পরেও একটি ক্লাসরুম আর অনলাইনে ক্লাস নেওয়া, সেটা জুমে নিই, ফেসবুক পেজে নিই, যেভাবেই নিই না কেন, প্রায় একই রকম বিষয়টি। এখানে যারা তোমরা আছো তারা দেখছো, এবং যারা নাই পরবর্তীতে দেখে নেবে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি, আমরা শুধু দেখেই যাচ্ছি, কেউ মনোযোগ দিচ্ছি না পড়ায়। এখন তোমরা বলতে পারো যে স্যার বুঝলেন কি করে আমরা মনোযোগ দিচ্ছি না? কয়দিন আগে তোমাদের একটি পরীক্ষা নিয়েছে, সে তো ওপেন বুক পরীক্ষা ছিল। ওপেন বুক এক্সামে তোমরা যদি এরকমটি করো, কিছু সংখ্যক স্টুডেন্ট সম্পর্কে বলবো, ওরা অনেক বেশি সিরিয়াস ছিল। আর সিরিয়াস ছিল বিধায়ী ওদের খাতার নাম্বারটি আমরা টেনে রেখেছি। আমার মনে হয় 50-এ আমি যদি 50 দিতে পারতাম ভালো হতো। আমার তো মনে হয় যারা 40-এর উপরে পেয়েছ, 40-এর উপরে যারা যারা পেয়েছ, তারাই অনেকেই 45-47 পর্যন্ত পেতে পারতে। বিশেষ করে এ এবং বি সেকশনে আমি যে খাতাগুলো দেখেছি। আবার অনেকেই পরীক্ষাটাকে একেবারেই গুরুত্ব দাওনি, এবং এতটা খামখেয়ালি করেছ যে তোমাদের পাশের অবস্থাটা ছিল যে সরাসরি পরীক্ষা নিলে তোমাদের যা হতো ঠিক তাই হয়েছে। তাহলে নিজেদেরকে মূল্যায়ন করার সময় এসেছে। হয়তো মার্চে যদি আমরা জানুয়ারিতে ফেব্রুয়ারিতে মিলে ভ্যাকসিন পেয়ে যাই, মার্চে হয়তো তোমাদের সামনাসামনি আমরা ক্লাসে চলে আসব। সরকার বলেছে, কি বলেছেন, যে 3 মাস অন্তত তোমাদের ক্লাস করার সুযোগ দেবে। তাহলে সেই হিসেবে আমরা জুনে তোমাদের পরীক্ষা আমরা যেতে পারি।
কিংবা তখন যদি এসএসসি পরীক্ষা হয়, তোমাদের পরীক্ষাটা আরেক মাস পিছিয়ে যাবে। কিন্তু এবার আর ভেবো না যে তোমরা অটো প্রমোশন পাচ্ছ। অটো প্রমোশনটা তোমরা পাচ্ছ না। সুতরাং পড়াশোনায় একটু মনোযোগী হও। আর এখন যদি মনোযোগী না হও তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাহলে মরুভূমির মধ্যে যেমন করে জল দেওয়ার সাথে সাথেই সেটি কি হয়ে যায়, চুষে নিয়ে যায়, ঠিক তেমনিভাবে পরবর্তীতে যতই পড়ো না কেন কোনো কাজে লাগবে না। পরীক্ষার আগের দিনের পড়া মাথায় থাকে না। তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো তো খুব কঠিন হওয়ার কথা ছিল না। যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো তো আনসার করার কথা ছিল ভালো করে, কিন্তু তোমরা ভালো করে আনসার করতে পারোনি। খাতা দেখার সময় আমি অনেক সময় দুঃখিত হয়েছি। আমি চেয়েছিলাম যে 250 খাতা বা 350 খাতা আমি দেখেছি, প্রতিটি খাতাই অন্তত 50-40-এর উপরে পাবে, কিন্তু পাওনি। অনেকেই পাওনি। কেন পাওনি? সে কেন প্রশ্নটা নিজেকে করবে। এখন বারবার এই প্রশ্নটি করবে। এই প্রশ্নটি করলেই হয়তোবা তুমি পেয়ে যাবে যে তোমার সমস্যা কোথায়। আর আমাদের শিক্ষকদের নাম্বার, মোবাইল নাম্বার তোমাদের কাছে আছে। তোমরা স্যারদের সাথে যোগাযোগ করো যাদের যে সাবজেক্টে সমস্যা আছে। আমি আমার সাবজেক্টে বলছি, যার যে সমস্যাটা আছে তোমরা আমার সাথে এই ফেসবুক লিংকের মাধ্যমেও যোগাযোগ করতে পারো, মেসেঞ্জারে, অথবা আমার মোবাইল নাম্বার ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে মোবাইল নাম্বারে সরাসরি কথা বলতে পারো। আমি তোমাদেরকে একটা পদ্ধতি দেখিয়ে দেব যে কিভাবে তোমার বিষয়টাকে পরিপূর্ণ করা যাবে। নতুন করে তোমাদের পড়াবো সেই বিষয়গুলো আজকে আর আমি তোমাদের কাছে বলবো না। আজকে তো শুধু গল্প করে যাচ্ছি। কি পড়বো আমরা? কারণ সামনেই তোমাদের প্রি টেস্ট পরীক্ষা নেব একটা। আচ্ছা, এই প্রি টেস্ট পরীক্ষায় আমাদের কিভাবে পরীক্ষাটা নেব? সেখানে কি থাকবে? হয়তো সেখানেও 50 নাম্বার থাকবে। সেখানে 50 নাম্বারের মধ্যে হয়তো বা 2টি অংশ রাখতে পারি। এক অংশে যেখানে তোমরা 5 নাম্বারের করে প্রতিটি প্রশ্ন পেয়েছো, সেখানে হয়তো বা 2.5 করে আড়াই করে দিয়ে সেই প্রশ্নগুলো বাড়িয়ে দিয়ে সেখানে হয়তো বা 25 নাম্বার রাখবো। আর কি 30 নাম্বারের মধ্যে 15 নাম্বার রাখবো, বা 20 নাম্বার রাখবো, বা 10 নাম্বার রাখবো, ধরো 10 নাম্বার রাখবো। আর বাকি 40 নাম্বার তোমাদের থাকবে সেটা থেকে, নির্মিতি থেকে, নির্মিতির অংশের বাকি 40। সেই ক্ষেত্রেও তোমরা নিজেদেরকে মূল্যায়ন করতে পারবে। 70-এর মধ্যে 40 যদি থাকে, আমরা এমনভাবেই প্রশ্নটা করব যেন তোমাদের রচনা ছাড়া বা রচনা বাদ দিয়েই হয়তো বা করবো, রচনা বাদে তোমাদেরকে কিভাবে সামনের দিকে নেওয়া যায়। আজকে 14 তারিখ, কলেজে এসেছি এবং আজকে চাইনি যে তোমাদের ক্লাস করতে বা তোমাদের কোনো কটু কথা বলতে। একবার মনে করে দেখো, আমার দেশের জন্য, আমার ভাষার জন্য, এই জাতি, প্রতিটি মানুষ যেন ভালো থাকে, তার জন্য যারা রক্ত দিয়েছেন তাদের প্রতি আমরা মাথা নত করি। তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারবো তখনই যখন দেশ এগিয়ে যাবে, তোমরা ভালো করতে পারবে। দেশ চেয়ে আছে তোমাদের দিকে। তোমরা যদি ভালো করতে পারো, দেশ ভালো থাকবে। তোমরা যদি ভালো করতে পারো, তাহলেই তো দেশ এগিয়ে যাবে। তাহলে একবার চিন্তা করো তো, বাঙালি জাতি যদি একবারে পিছিয়ে যায় আর সামনে এগিয়ে যেতে পারবে কিনা? সাম্প্রদায়িক শক্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যে সাম্প্রদায়িক শক্তি আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে চায়, সেই সাম্প্রদায়িক শক্তি থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, দেশকে যদি সাম্যের পথে নিয়ে যেতে পারি, তাহলেই তো সোনার বাংলা সোনার ফসল ফলবে। আর সেই সোনার ফসল ফলানোর জন্য যারা কারিগর,
তারা হচ্ছে তোমরা। তোমরা কারিগর হয়ে সামনে এগিয়ে আসবে। আমাদের পিছনে কিন্তু অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক বড় বড় শক্তি রয়েছে। আমাদের সেই শক্তিগুলো আমরা দেখতে পাই। 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্ত ফ্রন্ট নির্বাচন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, 75 পরবর্তীতে 90-এর আমাদের উত্তরণ এবং 2020-এর বাংলাদেশ। যে বাংলাদেশ এখন উন্নত দেশের উদাহরণ, সেই উদাহরণ হিসেবে বাংলাদেশকে দাঁড় করানোর পিছে আমাদেরই পরিশ্রম রয়েছে। সেখানে যারা মুক্তিযোদ্ধা ছিল, যারা আজকের কৃষক, যারা 71-এ বুদ্ধিজীবী ছিল, যারা আজকের বুদ্ধিজীবী, সবারই সমান প্রচেষ্টা রয়েছে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, এটি আমাদের শেষ কথা হবে। আজকের 14 তারিখ শহীদ বুদ্ধিজীবী দিবস। আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাসটি শেষ করছি এবং যাবার সময় একটি কথা বলে যাই, সেটি হচ্ছে তোমরা যদি আজকের দিনে আমাদের বুদ্ধিজীবী, বাংলার মুক্তিযোদ্ধা, তাদেরকে স্মরণ করতে পারো, শ্রদ্ধা করতে পারো, তাদের প্রতি মাথা নত করতে পারো, তাদেরকে শ্রদ্ধা দেখাতে পারো, তাহলেই দেখবে যে তোমরা আর পিছপা হচ্ছ না, তোমরা সামনে এগিয়ে যাচ্ছ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সরকারের বিধানগুলো মেনে চলবে, ঘরে থাকতে চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।